নমস্কার, আমি অনিতা। আমার স্টোরি উইথ অনিতা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালীর ষোড়শ পরিচ্ছেদের দ্বিতীয় পর্ব। চলুন শুরু করি। বেলা হইয়া যাওয়াতে ব্যস্ত অবস্থায় সর্বজয়া তাড়াতাড়ি অন্যমনস্কভাবে সদর দরজা দিয়া ঢুকিয়া উঠানে পা দিতেই কি যেন একটা সরু দড়ির মতো বুকে আটকাইল ও সঙ্গে সঙ্গে কি যেন একটা পটাং করিয়া ছিড়িয়া যাইবার শব্দ হইল এবং দুদিক হইতে দুটা কি উঠানে ঢিলা হইয়া পড়িয়া গেল। সমস্ত কার্যটি চক্ষের নিমেষে হইয়া গেল, কিছু ভালো করিয়া দেখিবার কি বুঝিবার পূর্বেই। অল্পখানিক পরেই অপু বাড়ি আসিল। দরজা পার হইয়া উঠানে পা দিতেই সে থমকাইয়া দাঁড়াইয়া গেল। নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না। এ কি বারে, আমার টেলিগ্রাফের তার ছিঁড়লে কে? ক্ষতির আকস্মিকতায় ও বিপুলতায় প্রথমটা সে কিছু ঠাহর করিতে পারিল না। পরে একটু সামলাইয়া লইয়া চাহিয়া দেখিল উঠানের ভিজা মাটিতে মায়ের পায়ের দাগ এখনো মিলায় নাই। তাহার মনের ভিতর হইতে কে ডাকিয়া বলিল, মা ছাড়া আর কেউ নয়, কখনো আর কেউ নয়, ঠিক মা। বাড়ি ঢুকিয়া সে দেখিল মা বসিয়া বসিয়া বেশ নিশ্চিন্ত মনে কাঁঠাল বিচি ধুইতেছে। সে হঠাৎ দাঁড়াইয়া পড়িল এবং যাত্রা দলের অভিমন্যুর মতো ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়া বাঁশির সপ্তমের মতো ঋণ ঋণে তীব্র মিষ্ট সুরে কহিল, আচ্ছা মা, আমি কষ্ট করে ছোটাগুলো বুঝি বনবাগান ঘেটে নিয়ে আসিনি? সর্বজয়া পিছনে চাহিয়া বিস্মিতভাবে বলিল, কি নিয়ে এসেছিস? কি হয়েছে? আমার বুঝি কষ্ট হয় না? কাটায় আমার হাত পা ছড়ে যায়নি বুঝি? কি বলে পাগলের মতো? হয়েছে কি? কি হয়েছে? আমি এত কষ্ট করে টেলিগ্রাফের তার টাঙালাম আর ছিঁড়ে দেওয়া হয়েছে না? তুমি যত উদ্ঘুট্টি কাণ্ড ছাড়া তো একদণ্ড থাকো না বাপু। পথের মাঝখানে কি টাঙানো রয়েছে? কি জানি, টেলিগ্রাফ কি গিরাফ। আসছি তাড়াতাড়ি ছিঁড়ে গেল, তা এখন কি করব বল? পরে সে পুনরায় নিজের কাজে মন দিল। কি ভীষণ হৃদয়হীনতা! আগে আগে সে ভাবিত বটে যে তাহার মা তাহাকে ভালোবাসে। অবশ্য যদিও তাহার সে ভ্রান্ত ধারণা অনেক দিন ঘুচিয়া গিয়াছে, তবুও মাকে এতটা নিষ্ঠুর পাষাণী রূপে সে কখনো স্বপ্নেও কল্পনা করে নাই। কাল সারাদিন কোথায় নীলমণি জ্যাঠার ভিটা, কোথায় পালিতদের বড় আমবাগান, কোথায় প্রসন্ন গুরু মহাশয়ের বাসবন, ভয়ানক ভয়ানক জঙ্গলে একা ঘুরিয়া বহু কষ্টে উঁচু ডাল হইতে দোলানো গুলাঞ্চলতা কত কষ্টে জোগাড় করিয়া সে আনিল। এখনই রেল রেল খেলা হইবে, সব ঠিকঠাক আর কি না। হঠাৎ সে মাকে খুব একটা কড়া, খুব রূঢ়, খুব একটা প্রাণ বিধানো কথা বলিতে চাহিল এবং খানিকটা দাঁড়াইয়া বোধহয় অন্য কিছু ভাবিয়া না পাইয়া আগের চেয়েও তীব্র নিখাদে বলিল, আমি আজ ভাত খাবো না, যাও, কখনো খাবো না। তাহার মা বলিল, না খাবি না খাবি, যা, ভাত খেয়ে একেবারে রাজা করে দেবেন কি না। এদিকে তো রান্না নামাতে তর্স হয় না। না খাবি, যা, দেখব খিদে পেলে কে খেতে দেয়। ব্যাস, চক্ষের পলকে সব আছে, আমি আছি, তুমি আছো। তাহার সেই মা কাঁঠাল বিচি ধুইতেছে, কিন্তু অপু কোথায়? সে যেন কর্পূরের মতো উবিয়া গেল। কেবল ঠিক সেই সময় দুর্গা বাড়ি ঢুকিতে দরজার কাছে তাকে পাশ কাটাইয়া ঝড়ের বেগে বাহির হইয়া যাইতে দেখিয়া বিস্মিত সুরে ডাকিয়া বলিল, অপু, কোথায় যাচ্ছিস অমন করে? কি হয়েছে? অপু শোন। তাহার মা বলিল, জানি না আমি, যত সব অনাচ্ছিষ্টি কাণ্ড বাপু তোমাদের। হারমাস কালি হয়ে গেল, কি এক পথের মাঝখানে টাঙিয়ে রেখেছে, আসছি ছিঁড়ে গেল, তা এখন কি হবে? আমি কি ইচ্ছে করে ছিঁড়েছি? তাই ছেলের রাগ, আমি ভাত খাবো না। না খাস যা, ভাত খেয়ে সব সজ্ঞে একেবারে ঘন্টা দেবে কিনা তোমরা। মাতা পুত্রের এরূপ অভিমানের পালায় দুর্গাকেই মধ্যস্থ হইতে হয়। সে অনেক ডাকাডাকির পর বেলা 2টার সময় ভাইকে খুঁজিয়া বাহির করিল। সে শুষ্ক মুখে উদাস নয়নে ও পাড়ার পথে
রায়দের বাগানে পড়ন্ত আম গাছের গুড়ির ওপর বসিয়াছিল। বৈকালে যদি কেহ অপুদের বাড়ি আসিয়া তাহাকে দেখিত, তবে সে কখনোই মনে করিতে পারিত না যে এই সেই অপু যে আজ সকালে মায়ের ওপর অভিমান করিয়া দেশত্যাগী হইয়াছিল। উঠানের এ প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত তার টাঙানো হইয়া গিয়াছে। অপু বিস্ময়ের সহিত চাহিয়া দেখিতেছিল। কিছুই বাকি নাই, ঠিক যেন একেবারে সত্যিকার রেল রাস্তার তার। সে সতুদের বাড়ি গিয়া বলিল, সতুদা, আমি টেলিগ্রাফের তার টাঙিয়ে রেখেছি আমাদের বাড়ির উঠোনে, চল রেল রেল খেলা করি। আসবে? তারকে টাঙিয়ে দিলে রে? আমি নিজে টাঙালাম, দিদি ছোটা এনে দিয়েছিল। সতু বলিল, তুই খেলগে যা, আমি এখন যেতে পারবো না। অপু মনে মনে বুঝিল, বড় ছেলেদের ডাকিয়া দল বাঁধিয়া খেলার জোগাড় করা তাহার কর্ম নয়। কে তাহার কথা শুনিবে? তবুও আর একবার সে সতুর কাছে গেল। নিরাশ মুখে রোয়াকের কোণটা ধরিয়া নিরুৎসাহভাবে বলিল, চলো না সতুদা, যাবে? তুমি, আমি আর দিদি খেলবো এখন। পরে সে প্রলোভনজনকভাবে বলিল, আমি টিকিটের জন্য এতগুলো বাতাবি নেবুর পাতা তুলে এনে রেখেছি। সে হাত ফাঁক করিয়া পরিমাণ দেখাইল। যাবে? সতু আসিতে চাহিল না। অপু বাহিরে বড় মুখচোরা। সে আর কিছু না বলিয়া বাড়ি ফিরিয়া গেল। দুঃখে তাহার চোখে প্রায় জল আসিতেছিল। এত করিয়া বলিতেও সতুদা শুনিল না। পরদিন সকালে সে ও তাহার দিদি দুজনে মিলিয়া ইট দিয়া একটা বড় দোকানঘর বাঁধিয়া জিনিসপত্রের জোগাড়ে বাহির হইল। দুর্গা বন জঙ্গলে উৎপন্ন দ্রব্যের সন্ধান বেশি রাখে। দুইজনে মিলিয়া নোনা পাতার পান, মেটে আলু, ফলের আলু, রাধালতা ফুলের মাছ, তেলাকুচার পটল, চিচ্চিরের বরবটি, মাটির ঢেলার সন্ধব লবণ, আরও কত কি সংগ্রহ করিয়া আসিয়া দোকান সাজাইতে বড় বেলা করিয়া ফেলিল। অপু বলিল, চিনি কিসে করবি রে দিদি? দুর্গা বলিল, বাসতলার পথে সে ঢিবিটায় ভালো বালি আছে, মা চাল ভাজবার জন্যে আনে, সেই বালি চল আনিগে, সাদা চকচক করছে, ঠিক একেবারে চিনি। বাঁশবনে চিনি খুঁজিতে খুঁজিতে তাহারা পথের ধারের বনের মধ্যে ঢুকিল। খুব উঁচু একটা বন। চটকা গাছের আগডালে একটা বড় লতার ঘন সবুজ আড়ালে টুকটুকে রাঙা বড় বড় সুগোল কি ফল দুলিতেছে। অপু ও দুর্গা দুইজনেই দেখিয়া অবাক হইয়া গেল। অনেক চেষ্টায় গোটা কয়েক ফল শুদ্ধ নিচের দিকে লতার খানিকটা অংশ ছিঁড়িয়া তলায় পড়িতেই মহা আনন্দে দুজনে একসঙ্গে ছুটিয়া গিয়া সেগুলিকে মাটি হইতে তুলিয়া লইল। পাকা ফল মোটে 3টি। প্রধানত বিপণী সজ্জার উদ্দেশ্যেই তাহা দোকানে এরূপভাবে রক্ষিত হইল যে খরিদ্দার আসিলে প্রথমেই যেন নজরে পড়ে। পুরা দমে বেচা কেনা আরম্ভ হইয়া গেল। দুর্গা নিজেই পান কিনিয়া দোকানের পান প্রায় ফুরাইয়া ফেলিল। খেলা খানিকটা অগ্রসর হইয়াছে, এমন সময় সদর দরজা দিয়া সতুকে ঢুকিতে দেখিয়া অপু মহা আনন্দে তাহাকে আগাইয়া আনিতে দৌড়াইয়া গেল। ও সতুদা, দেখো না কিরকম দোকান হয়েছে, কেমন ফল দেখো, আমি আর দিদি পেরে আনলাম। কি ফল বলো দেখি, জানো? সতু বলিল, ও তো মাকাল ফল, আমাদের বাগানে কত ছিল। সতু আসিতে অপু যেন কৃতার্থ হইয়া গেল। সতুদা তাহাদের বাড়িতে তো বড় একটা আসে না, তাছাড়া সতুদা বড় ছেলেদের দলের চাই, সে আশাতে খেলা ছেলে মানুষটুকুই যেন ঘুচিয়া গেল। অনেকক্ষণ পর পুরা মরশুমে খেলা চলিবার পর দুর্গা বলিল, ভাই, আমাকে 2 মণ চাল দাও, খুব সরু, কাল আমার পুতুলের বিয়ের পাকা দেখা, অনেক লোক খাবে। সতু বলিল, আমাদের বুঝি নেমন্তন্ন না? দুর্গা মাথা দুলাইয়া বলিল, না বই কি, তোমরা তো হলে কনে যাত্রী, কাল সকালে এসে নকুতো করে নিয়ে যাব। সতুদা, রানুকে বলবে আজ রাত্রে যেন একটু চন্দন বেটে রাখে, কাল সকালে নিয়ে আসব। দুর্গার কথা ভালো করিয়া শেষ হয় নাই।
এমন সময় সতু দোকানে বিক্রয়ার্থ রক্ষিত পণ্যের মধ্য হইতে কি একটা তুলিয়া লইয়া হঠাৎ দৌড় দিয়ে দরজার দিকে ছুটিল। সঙ্গে সঙ্গে অপু, ওরে দিদি রে, নিয়ে গেল রে বলিয়া তাহার ঋণের তীব্র মিষ্ট গলায় চিৎকার করিতে করিতে তাহার পিছনে পিছনে ছুটিল। বিস্মিত দুর্গা ভালো করিয়া ব্যাপারটা কি বুঝিবার আগেই সতু ও অপু দৌড়াইয়া দরজার বাহিরে চলিয়া গেল। সঙ্গে সঙ্গে খেলাঘরের দিকে চোখ পড়িতেই দুর্গা দেখিল সেই পাকা মাকাল ফর তিনটির একটিও নাই। দুর্গা এক ছুটে দরজার কাছে আসিয়া দেখিল সতু গাবতলার পথে আগে আগে, অপু তাহা হইতে অল্প নিকটে পিছু পিছু ছুটিতেছে। সতুর বয়স অপুর চেয়ে 3-4 বৎসরের বেশি। তাহা ছাড়া সে অপুর মতো ওরকম চিপচিপে মেয়েলি গড়নের ছেলে নয়, বেশ জোরালো হাত পাওয়ালা ও শক্ত। তাহার সহিত ছুটিয়া অপুর পারিবার কথা নহে। তবুও যে সে ধরি ধরি করিয়া তুলিয়াছে তাহার একমাত্র কারণ এই যে সতু ছুটিতেছে পরের দ্রব্য আত্মসাৎ করিয়া এবং অপু ছুটিতেছে প্রাণের দায়ে। হঠাৎ দুর্গা দেখিল যে সতু ছুটিতে ছুটিতে পথে একবারটি যেন নিচু হইয়া পিছনে ফিরিয়া চাহিল। সঙ্গে সঙ্গে অপুও দাঁড়াইয়া পড়িল। সতু ততক্ষণে ছুটিয়া দৃষ্টির বাহির হইয়া চালতে তলার পথে গিয়া পড়িয়াছে। দুর্গা ততক্ষণে দৌড়িয়া গিয়া অপুর কাছে পৌঁছিল। অপু একদম চোখ বুজিয়া একটু সামনের দিকে নিচু হইয়া ঝুঁকিয়া 2 হাতে চোখ রগড়াইতেছে। দুর্গা বলিল, কি হয়েছে রে অপু? অপু ভালো করিয়া চোখ না চাহিয়াই যন্ত্রণার সুরে 2 হাত দিয়া চোখ রগড়াইতে রগড়াইতে বলিল, সতুদা চোখে ধুলো ছুঁড়ে মেরেছে দিদি, চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না রে। দুর্গা তাড়াতাড়ি অপুর হাত নামাইয়া বলিল, সর সর দেখি, ওরম করে চোখ রগড়াস নে দেখি। অপু তখনই 2 হাত আবার চোখে উঠাইয়া আকুল সুরে বলিল, উহু, ও দিদি, চোখের মধ্যে কেমন করছে, আমার চোখ কানা হয়ে গিয়েছে দিদি। দেখি দেখি, ওরম করে চোখে হাত দিস নে, সর সর। পরে সে কাপড়ে ফুপ হাত পাড়িয়া চোখে ভাব দিতে লাগিল। কিছু পরে অপু একটু একটু চোখ মেলিয়া চাহিতে লাগিল। দুর্গা তাহার চোখের পাতা তুলিয়া অনেকবার ফু দিয়া বলিল, এখন বেশ দেখতে পাচ্ছিস? আচ্ছা তুই বাড়ি যা, আমি ওদের বাড়ি গিয়ে ওর মাকে তার ঠাকমাকে সব বলে দিয়ে আসছি, রানুকেও বলবো। আচ্ছা দুষ্টু ছেলে তো, তুই যা, আমি আসছি এক্ষুনি। রানুদের খিড়কি দরজা পর্যন্ত অগ্রসর হইয়া দুর্গা কিন্তু আর যাইতে সাহস করিল না। সেজ ঠাকুরনকে সে ভয় করে। খানিক্ষণ খিড়কির কাছে দাঁড়াইয়া ইতস্তত করিয়া সে বাড়ি ফিরিল। সদর দরজা দিয়ে ঢুকিয়া সে দেখিল অপু দরজার বাম ধারের কবাটখানি একটুখানি সামনে ঠেলিয়া দিয়া তাহারই আড়ালে দাঁড়াইয়া নিঃশব্দে কাঁদিতেছে। সে ছিচকাদুনে ছেলে নয়, বড় কিছুতেই সে কখনো কাঁদে না। রাগ করে, অভিমান করে বটে, কিন্তু কাঁদে না। দুর্গা বুঝিল আজ তাহার অত্যন্ত দুঃখ হইয়াছে। অতি সাধের ফলগুলি গেল, তাহা ছাড়া আবার চোখে ধুলা দিয়া এরূপ অপমান করিল। অপুর কান্না সে সহ্য করিতে পারে না, তাহার বুকের মধ্যে কেমন যেন করে। সে গিয়া ভাইয়ের হাত ধরিল, সান্ত্বনা সুরে বলিল, কাঁদিস নে অপু, আয়, তোকে আমার সেই কড়িগুলো সব দিচ্ছি, আয়। চোখে কি আরো ব্যথা বাড়ছে? দেখি কাপড়খানা বুঝি ছিঁড়ে ফেলেছিস? খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু কোথাও বাহির না হইয়া ঘরে থাকে। অনেক দিনের জীর্ণ পুরাতন কোঠাবাড়ির পুরাতন ঘর, জিনিসপত্র, কাঠের সেকালের সিন্দুক, কটা রঙের সেকালের বেতের প্যাটরা, কড়ির আলনা, জলচৌকিতে ভরানো ঘর। এমন সব বাক্স আছে যাহা অপু কখনো খুলিতে দেখে নাই। তাহাতে রক্ষিত এমন সব হাঁড়ি কলসি আছে যাহার অভ্যন্তরস্থ দ্রব্য সম্বন্ধে সে সম্পূর্ণ অজ্ঞ। সব শুদ্ধ মিলিয়া ঘরটিতে পুরনো জিনিসের কেমন একটি পুরনো পুরনো গন্ধ বাহির হয়। সেটা কিসের গন্ধ সে জানে না, কিন্তু সেটা যেন বহু অতীতকালের কথা মনে আনিয়া দেয়। সে অতীত দিনে অপু ছিল না, কিন্তু এই কড়ির আলনা ছিল, ওই ঠাকুরদাদার বেতের ঝাঁপিটি ছিল, ওই বড় কাঠের সিন্দুকটি ছিল, ওই যে সোদালি গাছের মাথা বনের মধ্যে হইতে বাহির হইয়া আছে, ওই পুরো জঙ্গলে ভরা জায়গাটাতে কাহাদের বড় চণ্ডী মণ্ডপ ছিল। আরও কত নামের কত ছেলে মেয়ে একদিন
এই ভিটাতে খেলিয়া বেড়াইত। কোথায় তারা ছায়া হইয়া মিলাইয়া গিয়াছে কত কাল আগে। যখন একা ঘরে থাকে, মা ঘাটে যায়, তখন তাহার অত্যন্ত লোভ হয় ওই বাক্সটা, বেতের ঝাঁপিটা খুলিয়া দিনের আলোয় বাহির করিয়া পরীক্ষা করিয়া দেখে কি অদ্ভুত রহস্য উহাদের মধ্যে গুপ্ত আছে। ঘরের আড়ার সর্বোচ্চতাকে কাঠের বড় বারকোষে যে তালপাতার পুঁথি স্তূপ ও খাতাপত্র আছে, বাবাকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিয়াছিল সেগুলি তাহার ঠাকুর দাদা রামচাঁদ তর্কালঙ্কারের। তাহার বড় ইচ্ছা ওইগুলি যদি হাতের নাগালে ধরা দেয়, তবে সে একবার নিচে নামাইয়া নাড়িয়া চাড়িয়া দেখে। একদিন বনের ধারে জালনাটায় বসিয়া দুপুরবেলা সে সেই ছেঁড়া কাশিদাসের মহাভারতখানা লইয়া পড়ে। সে নিজেই খুব ভালো পড়িতে শিখিয়াছে। আগেকার মতো আর মুখে শুনিতে হয় না, নিজেই জলের মতো পড়িয়া যায় ও বুঝিতে পারে। পড়াশোনায় তাহার বুদ্ধি খুব তীক্ষ্ণ। তাহার বাবা মাঝে মাঝে তাহাকে গাঙ্গুলি বাড়ির চণ্ডীমণ্ডপে বৃদ্ধদের মজলিসে লইয়া যায়। রামায়ণ কি পাঁচালি পড়িতে দিয়া বলে, পড়ো তো বাবা, এদের একবার শুনিয়ে দাও তো। বৃদ্ধেরা খুব তারিফ করেন। দীনু চাটুর্যে বলেন, আর আমার নাতিটা, এই তো তোমার খোকারই বয়স হবে, দুখানা বর্ণ পরিচয় ছিঁড়লে বাপু, শুনলে বিশ্বাস করবে না, এখনো ভালো করে অক্ষর চিনলে না, বাপের ধারা পেয়ে বসে আছে। ওই যে কদিন আমি আছি রে বাপু, চক্ষু বুঝলেই লাঙলের মুঠো ধরতে হবে। পুত্র গর্বে হরিহরের বুক ভরিয়া যায়। মনে মনে ভাবে, ও কি আমাদের মতো হবে? করলে তো চিরকাল সুদের কারবার, হলামি বা গরিব, হাজার হোক পণ্ডিত বংশ তো বটে। বাবা মিথ্যেই তালপাতা ভরিয়ে ফেলেননি পুঁথি লিখে, বংশে একটা ধারা দিয়ে গিয়েছেন, সেটা যাবে কোথায়? তাহাদের ঘরের জানালার কয়েক হাত দূরেই বাড়ির পাঁচিল, এবং পাঁচিলের ওপার হইতেই পাঁচিলের গা ঘেঁষিয়া কি বিশাল আগাছার জঙ্গল আরম্ভ হইয়াছে। জানালায় বসিয়া শুধু চোখে পড়ে সবুজ সমুদ্রের ঢেউয়ের মতো ভাটশেওড়া গাছের মাথাগুলো এ গাছে ও গাছে দোদুল্যমান, কত রকমের লতা, প্রাচীন বাঁশঝাড়ের শীর্ষ বয়সের ভারে যেখানে সোদালি বনচাল তার গাছের উপর ঝুঁকিয়া পড়িয়াছে, তাহার নিচের কালো মাটির বুকে খঞ্জন পাখির নাচ। বড় গাছপালার তলায় হলুদ বনকচু, কচু, ওলের ঘন সবুজ জঙ্গল ঠেলাঠেলি করিয়া সূর্যের আলোর দিকে মুখ ফিরাইতে প্রাণপণ চেষ্টা করিতেছে। এই জীবনের যুদ্ধে যে গাছটি অপারগ হইয়া গর্ভদীপ্ত প্রতিবেশীর আওতায় দৃষ্টির সম্মুখে শেষ শরতের বন ভরা পরিপূর্ণ ঝলমলে রৌদ্রে পরগাছার ফুলের আকুল আর্দ্র সুগন্ধ মাখানো পৃথিবীটি তাহার সকল সৌন্দর্য রহস্য বিপুলতা লইয়া ধীরে ধীরে আড়ালে মিলাইয়া চলিয়াছে। তাহাদের বাড়ির ধার হইতে এ বন জঙ্গল, একদিকে সেই কুঠির মাঠ, অপরদিকে নদীর ধার পর্যন্ত একটানা চলিয়াছে। অপুর কাছে এ বন অফুরন্ত ঠেকে। সে দিদির সঙ্গে কত দূর এ বনের মধ্যে তো বেড়াইয়াছে, বনের শেষ দেখিতে পায় নাই। শুধু এই রকম তিত্তিরাজ গাছের তলা দিয়া পথ, মোটা মোটা গুলাঞ্চলতা দুলানো, থলো থলো বনচাল তার ফল চারধারে। সুরিপথটি একটা আমবাগানে আসিয়া শেষ হয়। আবার এ গাছের ও গাছের তলা দিয়া বনকলমি, কাটানাটা, ময়না ঝোপের ভিতর দিয়া চলিতে চলিতে কোথায় কোন দিকে লইয়া গিয়া ফেলিতেছে। শুধুই বনধুদুলের লতা কোথায় সেই ত্রিশূন্যে দোলে, প্রাচীন শিরীষ গাছের শ্যাওলা ধরা ডালের গায়ে পরগাছার ঝাড় নজরে আসে। এই বন, তার শ্যামলতার নবীন স্পর্শটুকু তার আর তার দিদির মনে বুলাইয়া দিয়াছিল। জন্মিয়া অবধি এই বন তাহাদের সুপরিচিত। প্রতি পলের প্রতি মুহূর্তের নীরব আনন্দে তাহাদের পিপাসু হৃদয় কত বিচিত্র, কত অপূর্ব রসে ভরিয়া তোলে। বর্ষা সতেজ ঘন সবুজ ঝোপের মাথায় কাটানাটার সুগন্ধ ফুলের
হলুদ রঙের শীষ, আসন্ন সূর্যাস্তের ছায়ায় মোটা ময়না কাটা, ডালের আগায় কাঠবিড়ালির লঘু গতি আসা যাওয়া, পত্র পুষ্প ফলের সে প্রাচুর্য, সবাকার অপেক্ষা যখন ঘন বনের প্রান্তবর্তী ঝোপঝাড়ের সঙ্গীহীন বাঁকা ডালে বনের কোনো অজানা পাখি বসিয়া থাকে, তখন তাহার মনের বিচিত্র অপূর্ব গভীর আনন্দরসের বর্ণনা সে মুখে বলিয়া কাহাকেও বুঝাইতে পারে না। সে যেন স্বপ্ন, যেন মায়া। চারিপাশ ঘিরিয়া পাখি গান গায়, ঝুরঝুর করিয়া ফুল পড়ে, সূর্যাস্তের আলো আরও ঘন ছায়াময় হয়। এই বনের মধ্যে কোথায় একটা মজা পুরানো পুকুর আছে, তারই পারে যে ভাঙা মন্দিরটি আছে। আজকাল যেমন পঞ্চানন্দ ঠাকুর গ্রামের দেবতা, কোনো সময় ওই মন্দিরের বিশালাক্ষী দেবী সেই রকম ছিলেন। তিনি ছিলেন গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা। এক সময়ে কি বিষয়ে সফল মনস্কাম হইয়া তাহারা দেবী মন্দিরে নরবলি দেন। তাহাতে রুষ্ট হইয়া দেবী স্বপ্নে জানাইয়া যান যে তিনি মন্দির পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন, আর কখনো ফিরিবেন না। অনেক কালের কথা। বিশালাক্ষীর পূজা হইতে দেখিয়াছে এরূপ কোনো লোক আর জীবিত নাই। মন্দির ভাঙিয়া চুরিয়া গিয়াছে। মন্দিরের সম্মুখের পুকুর মজিয়া ডোবায় পরিণত হইয়াছে। চারিধার বনে ছাইয়া ফেলিয়াছে। মজুমদার বংশেও বাতি দিতে আর কেউ নাই। কেবল সেও অনেকদিন আগে গ্রামের স্বরূপ চক্রবর্তী ভিনগা হইতে নিমন্ত্রণ খাইয়া ফিরিতেছিলেন। সন্ধ্যার সময় নদীর ঘাটে নামিয়া পথের ধারে দেখিলেন একটি সুন্দরী ষোড়শী মেয়ে দাঁড়াইয়া। স্থানটি লোকালয় হইতে দূরে, সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল। পথে কেহ কোথাও নাই। এই সময় নিরালা বনের ধারে একটি অল্প বয়সী সুন্দরী মেয়েকে দেখিয়া স্বরূপ চক্রবর্তী দস্তুর মতো বিস্মিত হইলেন। কিন্তু তিনি কোনো কথা কহিবার পূর্বেই মেয়েটি ঈষৎ গর্ব মিশ্রিত অথচ মিষ্ট সুরে বলিল, আমি এ গ্রামের বিশালাক্ষী দেবী। গ্রামে অল্পদিনে ওলা ওঠার মড়ক আরম্ভ হবে। বলে দিও চতুর্দশীর রাত্রে পঞ্চানন্দ তলায় 108টা কুমড়ো বলি দিয়ে যেন কালী পুজো করে। কথা শেষ হইবার সঙ্গে সঙ্গেই স্তম্ভিত স্বরূপ চক্রবর্তীর চোখের সামনে মেয়েটি চারিধারের শীত সন্ধ্যায় কুয়াশায় ধীরে ধীরে যেন চোখের সামনে মিলাইয়া গেল। এই ঘটনার দিন কয়েক পরেই সত্যই সেবার গ্রামে ভয়ানক মড়ক দেখা দিয়াছিল। এসব গল্প কতবার শুনিয়াছে। জানালার ধারে দাঁড়াইলেই বিশালাক্ষী ঠাকুরের কথা তাহার মনে ওঠে। দেবী বিশালাক্ষীকে একটিবার দেখিতে পাওয়া যায় না? হঠাৎ সে বনের পথে হয়তো গুলাঞ্চের লতা পাড়িতেছে। সেই সময় খুব সুন্দর দেখিতে, রাঙা পাড় শাড়ি পরনে, হাতে গলায় মা দুর্গার মতো হার বালা। তুমি কে? আমি অপু। তুমি বড় ভালো ছেলে, কি বর চাও? সে বিছানায় গিয়া শোয়। একবার ঝিরঝিরে হাওয়ায় কত কি লতা পাতার তিক্ত মধুর গন্ধ ভাসিয়া আসে। ঠিক দুপুরবেলা অনেক দূরের কোনো বড় গাছের মাথার উপর হইতে গাংচিল টানিয়া টানিয়া ডাকে, যেন এই ছোট্ট গ্রামখানির অতীত ও বর্তমান সমস্ত ছোটখাটো দুঃখ শান্তি দ্বন্দ্বের ঊর্ধ্বে শরৎ মধ্যাহ্নের রৌদ্রভরা নীল নির্জন আকাশপথে এক উদাস গৃহবিভাগী পথিক দেবতার সুকণ্ঠের অবদান দূর হইতে মিলাইয়া চলিয়াছে। কখন সে ঘুমাইয়া পড়ে বুঝিতে পারে না। ঘুমাইয়া উঠিয়া দেখে বেলা একেবারে নাই। জানালার বাহিরে সারা বনটায় ছায়া পড়িয়া আসিয়াছে। বাঁশঝাড়ের আগায় রাঙা রোদ। প্রতিদিন এই সময়ে ঠিক এই ছায়া ভরা বৈকালটিতে নির্জন বনের দিকে চাহিয়া তাহার অতি অদ্ভুত কথা সব মনে হয়। অপূর্ব খুশিতে মন ভরিয়া ওঠে। মনে হয়
এরকম লতা পাতার মধুর গন্ধ ভরা দিনগুলি ইহার আগে কবে একবার যেন আসিয়াছিল। সেসব দিনের অনুভূত আনন্দের অস্পষ্ট স্মৃতি আসিয়া এই দিনগুলিকে ভবিষ্যতের কোনো অনির্দিষ্ট আনন্দের আশায় ভরিয়া তোলে। মনে হয় একটা যেন কিছু ঘটিবে, এ দিনগুলি বুঝি বৃথা যাইবে না। একটি বড় কোনো আনন্দ ইহাদের শেষে অপেক্ষা করিয়া আছে যেন। এই অপরাহ্নগুলির সঙ্গে আজন্ম সাথী সুপরিচিত এই আনন্দ ভরা বহুরূপী বনটার সঙ্গে কত রহস্যময় স্বপ্নদেশের বার্তা যে জড়ানো আছে। বাজারের উপরকার ছায়া ভরা আকাশটির দিকে চাহিয়া সে দেখিতে পায় এক তরুণ বীরের উদারতার সুযোগ পাইয়া কে প্রার্থী একজন তাহার অক্ষর কবচ কুণ্টল মাগিয়া লইতে হাত পাতিয়াছে। পিটুলি গোলা পান করিয়া কোথাকার এক ক্ষুদ্র দরিদ্র বালক খেলুড়েদের কাছে দুধ খেয়েছি বলিয়া উল্লাসে নৃত্য করে। ওই যে পৌরভিটার বেলতলাটি, ওইখানেই তো সরসজ্জায়িত প্রবীণ বীর ভীষ্মদেবের মরণাহত ওষ্ঠে তীক্ষ্ণ বাণে পৃথিবী ফুরিয়া অর্জুন ভোগবর্তী ধারা সিঞ্চন করিয়াছিলেন। প্রথম যৌবনে সরযূতটের কুসুমিত কাননে মৃগয়া করিতে গিয়া রাজা দশরথ মৃগভূমে যে জল আহরণরত দরিদ্র বালককে বধ করেন, সে ঘটিয়াছিল ওই রানু দিদিদের বাগানের বড় জামগাছটির তলায় যে ডোবা, তাহারই ধারে। তাহাদের বাড়িতে একখানা বই আছে, পাতাগুলা সব হলদে, মলাটটির খানিকটা নাই, নাম লেখা আছে বীরাঙ্গনা কাব্য, কিন্তু লেখকের নাম জানে না। গোড়ার দিকের পাতাগুলি ছিঁড়িয়া গিয়াছে। বইখানা বড় ভালো লাগে, তাহাতে সে পড়িয়াছে, অদূরে দেখিনু হ্রদ, সে হ্রদের তীরে রাজরথী একজন যান গড়াগড়ি, ভগ্ন উরু দেখি উচ্চে উঠিনু কাঁদিয়া, এ কি কুস্বপ্ন না দেখাইলা মোরে। কলুচণ্ডী ব্রতের দিন মায়ের সঙ্গে গ্রামের উত্তর মাঠে যে পুরানো মজা পুকুরের ধারে সে বনভোজন করিতে যায়, কেউ জানে না চারিধারে বনে ঘেরা সেই ছোট্ট পুকুরটি মহাভারতের সেই দৈপায়ন হ্রদ। ওই নির্জন মাঠের পুকুরটির মধ্যে সে ভগ্নউরু অবমানিত বীর থাকে একা একা। কেউ দেখে না, কেউ খোঁজ করে না। উত্তর মাঠের কলা বেগুনের ক্ষেত হইতে কৃষাণেরা ফিরিয়া আসে, জনমানুষের চিহ্ন থাকে না কোনো দিকে। সোনাডাঙ্গা মাঠের পাড়ের অনাবিষ্কৃত বসতি শূন্য, অজানা দেশে চন্দ্রহীন রাত্রির ঘন অন্ধকার ধীরে ধীরে বিস্তার লাভ করে। তখন হাজার হাজার বছরের পুরাতন মানব বেদনা, কখনো বা দরিদ্র পিতার প্রবঞ্চনা মুগ্ধ অবোধ বালকের উল্লাসে, কখনো বা এক ভাগ্যহত নিঃসঙ্গ অসহায় রাজপুত্রের ছবিতে তাহার প্রবর্ধমান উৎসুক মনের সহানুভূতিতে জাগ্রত ও সার্থক হয়। ওই অজ্ঞাতনামা লেখকের বইখানা পড়িতে পড়িতে কতদিন যে তাহার চোখের পাতা ভিজিয়া আসিয়াছে। তাহার বাবা বাড়ি নাই, বাড়ি থাকিলে তাহাকে এক মনে ঘরে বসিয়া দপ্তর খুলিয়া পড়িতে হয়। একেবারে বেলা শেষ হইয়া যায়, তবুও ছুটি হয় না। তাহার মন ব্যাকুল হইয়া ওঠে। আর কতক্ষণ বসিয়া বসিয়া শুভঙ্করীর আর্যা মুখস্থ করিবে? আজ আর বুঝি সে খেলা করিবে না? বেলা বুঝি আর আছে? বাবার উপর ভারী রাগ হয়, অভিমান হয়। হঠাৎ অপ্রত্যাশিতভাবে ছুটি হইয়া যায়। বইপত্তর কোনো রকমে ঝুপ করিয়া এক জায়গায় ফেলিয়া রাখিয়া ছায়াভরা উঠানে গিয়া সে খুশিতে নাচিতে থাকে। অপূর্ব অদ্ভুত বৈকালটি। নিবিড় ছায়াভরা গাছপালার ধারে খেলাঘর, গুলাঞ্চলতার তার টাঙানো, খেজুর ঢালের ঝাপ, বনের দিক হইতে ঠান্ডা ঠান্ডা গন্ধ বাহির হয়। রাঙা রোদটুকু জ্যাঠামশাইদের পোড়ো ভিটার বাতাবি লেবু গাছের মাথায় চিকচিক করে। চকচকে বাদামি রঙের ডানাওয়ালা তেরো পাখি বনকলমি ঝোপে উড়িয়ে আসে। তাজা মাটির গন্ধ, ছেলে মানুষের জগৎ ভরপুর আনন্দে উছলিয়া ওঠে। কাহাকে সে কি করিয়া বুঝাইবে সে কি আনন্দ। সন্ধ্যার পর সর্বজয়া ভাত চড়াইয়াছিল।
অপু দাওয়ায় মাদুর পাতিয়া বসিয়া আছে। খুব অন্ধকার, একটানা ঝিঝি পোকা ডাকিতেছে। অপু জিজ্ঞাসা করিল, পুজোর আর কদিন আছে মা? দুর্গা বটি পাতিয়া তরকারি কাটিতেছিল, বলিল, আর 22 দিন আছে না মা? সে হিসাব ঠিক করিয়াছে, তাহার বাবা বাড়ি আসিবে। অপুর মায়ের তাহার জন্য পুতুল, কাপড়, আলতা। আজকাল সে বড় হইয়াছে বলিয়া তাহার মা অন্য পাড়ায় গিয়া নিমন্ত্রণ খাইতে দেয় না। লুচি খাইতে কেমন তাহা সে প্রায় ভুলিয়া গিয়াছে। ফুটফুটে কোজাগরি পূর্ণিমার জ্যোৎস্না ভরা রাত্রে বাঁশবনে আলো ছায়ায় জালবুনানি পথ বাহিয়া সে আগে আগে পাড়ায় পাড়ায় বেড়াইয়া লক্ষ্মী পূজার খই মুড়ি ভাজা আঁচল ভরিয়া লইয়া আসিত। বাড়িতে বাড়িতে শাক বাজে, পথে লুচি ভাজার গন্ধ বাহির হয়। হয়তো পাড়ার কেউ পূজার শীতলের নৈবেদ্য একখানা তাহাদের বাড়িতে পাঠাইয়া দেয়। সেও অনেক খইমুড়ি আনিত। তাহার মা 2 দিন ধরিয়া তাহাদের জলপান খাইতে দিত, নিজেও খাইত। সেবার সেজ ঠাকুরন বলিয়াছিল, ভদ্রলোকের মেয়ে আবার চাষা লোকের মতো বাড়ি বাড়ি ঘুরে খইমুড়ি নিয়ে বেড়াবে কি? ওসব দেখতে খারাপ, ওরকম আর পাঠিও না বৌমা। সেই হইতে সে আর যায় না। দুর্গা বলিল, তাস খেলবে? তা যা, ও ঘর থেকে তাসটা নিয়ে আয়, একটু খেলি। দুর্গা বিপন্ন মুখে অপুর দিকে চাহিল। অপু হাসিয়া বলিল, চল, আমি দাঁড়াচ্ছি। তাহাদের মা বলিল, আহা, মেয়ের ভয় দেখে আর বাঁচি নে। সারাদিন বলে হেট মাটি ওপর করে বেড়াবার সময় ভয় থাকে না, আর রাত্রিতে এ ঘর থেকে ও ঘর যেতে একেবারে সব আড়ষ্ট। শিষ্যবাড়ি হইতে অপুর আনা সেই তাস জোড়াটি। তাস খেলায় 3 জনেরই কৃতিত্ব সমান। অপু এখনো সব রং চেনে না। মাঝে মাঝে হাতের তাস বিপক্ষ দলের খেলোয়াড় মাকে দেখাইয়া বলে, এটা কি রং রুইতান, দেখো না মা। দুর্গার মন আজ খুব খুশি আছে। রাত্রিতে রান্না প্রায়ই হয় না, ওবেলার বাসি ভাত তরকারি থাকে। আজ ভাত চড়িয়াছে, তরকারি রান্না হইবে। ইহাতে তাহার মহা আনন্দ। আজ যেন একটা উৎসবের দিন। অপু বলিল, তাস খেলতে খেলতে সেই গল্পটা বলো না মা, সেই শ্যামলঙ্কার গল্পটা। হঠাৎ সে মায়ের কোলে মাথা রাখিয়া শুইয়া পড়ে। মায়ের গায়ে হাত বুলাইতে বুলাইতে আবদারের সুরে বলে, সেই ছড়াটা বলো না মা, সেই শ্যামলঙ্কা বাটনা বাটে, মাটিতে লুটায় কেশ। দুর্গা বলে, খেলার সময় ছড়া বললে খেলা কি করে হবে অপু, ওঠ। সর্বজয়া বলিল, দুর্গা, পাতাল কোরাজ কোথায় পেলি রে? সেই যে গোসাইদের বড় বাগানটা আছে, সেই রাঙিগাই খুঁজতে একবার তুমি, আমি আর অপু। সেখানে অনেক ফুটেছিল, কেউ টের পায়নি মা। খুব বন কি না, তার লোকে তুলে নিয়ে যেত। অপু বলিল, সেখানে গিয়েছিলি? সে যে বড্ড বন রে দিদি। সর্বজয়া সস্নেহে বারবার ছেলের দিকে চাহিয়া দেখিতেছিল। সেদিনকার সেই অপু, আয় চাঁদ আয়, খোকনের কপালে টি দিয়ে যা বলিলে বারবার কলের পুতুলের মতো চাঁদের মতো কপালখানি আঙুল বিদ্ধ হস্তের দিকে ঝুঁকাইয়া দিত। সে কিনাজ তাস খেলিতে বসিয়াছে। তাহার কাছে দৃশ্যটি বড় অভিনব ঠেকে। অপু খেলিতে না পারিলে, বা আশা করিয়া কোনো পিঠ জিতিতে না পারিলে, কিংবা অপুর হাতে খারাপ তাসগুলা দিয়া নিজের হাতে ভালো তাস আসিলে বিপক্ষ দলের খেলোয়াড় হইয়াও তাহার মনে কষ্ট হইতেছিল। দুর্গা বলিল, আজ কি হয়েছে জানো মা? অপু বলিল, যা, তাহলে তোর সঙ্গে আড়ি করবো, বলে দেখ। করগে যা আড়ি। শোনো মা, ও পোস্তদানার নাম জানে না। আজ রাজিদের বাড়ি পোস্তদানা রোদ্দুরে দিয়েছে। ও বললে, কি রাজিদি? রাজি বলে, যষ্টি মধু, খেয়ে দেখ। ও খেয়ে এলো মা সেখানে দাঁড়িয়ে, বুঝতে পারলে না যে পোস্ত। এমন বোকা না মা। অপু মুখে বলিল বটে, কিন্তু দিদির সহিত সে আড়ি করিবে না। সেই যে সেদিন তাহার পাকা মাকাল ফলগুলো সতুদা লইয়া পলাইয়াছিল, সেদিন তাহার দিদি সারাদিন বন বাগান খুঁজিয়া সন্ধ্যার সময় কোথা হইতে আঁচলে বাঁধিয়া এক রাস মাকাল ফল আনিয়া তাহার সম্মুখে খুলিয়া দেখাইয়া বলিয়াছিল,
কেমন হলো এখন? বড্ড যে কাঁদছিলি সকালবেলা। সে সন্ধ্যায় কিসে সে বেশি আনন্দ পাইয়াছিল, মাকাল ফলগুলা হইতে কি দিদির মুখের, বিশেষ করিয়া তাহার ডাগর চোখের মমতা ভরা স্নিগ্ধ হাসি হইতে, তাহা সে জানে না। ছক্কার খেলা অপু, বুঝে সুঝে খেলিস। দুর্গা মহা খুশির সহিত তাস কুড়াইয়া সাজাইতে লাগিল। কি ফুলের গন্ধ বেরুচ্ছে না দিদি? তাহাদের মা বলিল, তাহাদের জ্যাঠামশাইয়ের ভিটার পিছনে ছাতিম গাছ আছে, সেই ফুলের গন্ধ। অপু ও দুর্গা দুইজনেই আগ্রহের সুরে জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ওই ছাতিমতলায় একবার বাঘ এসেছিল বলেছিলে না? কিন্তু তাহার মা তাড়াতাড়ি তাস ফেলিয়া উঠিয়া বলিল, ওই যা, ভাত পুড়ে গেল, ধরা গন্ধ বেরিয়েছে, ভাতটা নামিয়ে দাঁড়া বলছি। খাইতে বসিয়া দুর্গা বলিল, পাতাল করে তরকারিটা কি সুন্দর খেতে হয়েছে মা। তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল। সঙ্গে সঙ্গে অপুও বলিল, বাহ, খেতে ঠিক মাংসের মতো না দিদি। পাতালকোর এক জায়গায় কত ফুটে আছে মা, আমি ভাবি ব্যাঙের ছাতা তাই তুলিনি। উভয়ের উচ্ছ্বসিত প্রশংসা বাক্যে সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল। তবুও কি আর উপযুক্ত উপকরণ সে পাইয়াছে? লোকের বাড়িতে ভোজে রাঁধিতে ডাকে সেজ ঠাকুরনকে। ডাকুক না দেখি একবার তাহাকে। রান্না কাহাকে বলে, সেজ ঠাকুরনকে সে? হ্যাঁ। সর্বজয়া বলিল, অপুর হাতে জল ঢেলে দে দুর্গা। ও কি ছেলের কাণ্ড! ওই রাস্তার মাঝখানে মুখ ধোয়? রোজই রাত্রে তুমি ওই পথের উপর। কিন্তু অপু আর এক পাও নড়িতে চাহে না। সম্মুখে সেই ভাঙা পাঁচিলের ফাঁকে অন্ধকার বাঁশবন, ঝোপ জঙ্গলের অন্ধকারে ঝিঙের বিচির মতো কালো পোড়ো ভিটে বাড়ি, আরও অজানা কত কি বিভীষিকা। সে বুঝিতে পারে না, যেখানে প্রাণ লইয়া টানাটানি, সেইখানে পথের ওপর আচানোটাই কি এত বেশি? তাহার পরে সকলে গিয়া ঘুমাইয়া পড়ে। রাত্রি গভীর হয়। ছাতিম ফুলের উগ্র সুবাসে হেমন্তের আঁচ লাগা শিশিরাদ্র নৈশ বায়ু ভরিয়া যায়। মধ্যরাত্রে বেণুবন শীর্ষে কৃষ্ণপক্ষের চাঁদের ম্লান জ্যোৎস্না উঠিয়া শিশির সিক্ত গাছপালায় ডালে পাতায় চিকচিক করে। আলো আধারের অপরূপ মায়ায় বনপ্রান্ত ঘুমন্ত পরীর দেশের মতো রহস্য ভরা। সনসন করিয়া হঠাৎ হয়তো এক ঝলক হাওয়া সোদালির ডাল দুলাইয়া তেলাকুচো ঝোপের মাথা কাঁপাইয়া বাহিয়া যায়। এক একদিন এই সময় অপুর ঘুম ভাঙিয়া যাইত। সেই দেবী যেন আসিয়াছেন, সেই গ্রামের বিস্মৃতা অধিষ্ঠাত্রী দেবী বিশালাক্ষী। পুলিনশালিনী ইছামতির ডালিমের রোয়ার মতো স্বচ্ছ জলের ধারে, কুচা শ্যাওলা ভরা ঠান্ডা কাদায় কতদিন আগে যাহাদের চরণ চিহ্ন লুপ্ত হইয়া গিয়াছে, তীরের প্রাচীন সপ্তপর্ণটাও হয়তো যাহাদের দেখে নাই, পুরানোকালের অধিষ্ঠাত্রী দেবীর মন্দিরে তাহারাই একসময় ফুল ফল নৈবেদ্যে পূজা দিত। আজকালকার লোকেরা কে তাহাকে জানে? কিন্তু তিনি এ গ্রামকে এখনো ভোলেন নাই। গ্রাম নিশুতি হইয়া গেলে অনেক রাত্রে তিনি বনে বনে ফুল ফুটাইয়া বেড়ান, বিহঙ্গ শিশুদের দেখাশোনা করেন। জ্যোৎস্না রাত্রের শেষ প্রহরে ছোট্ট ছোট্ট মৌমাছিদের চাকগুলি বুনো ভাওরা, নটকান, পুজো ফুলের মিষ্ট মধুতে ভরাইয়া দেন। তিনি জানেন কোন ঝোপের কোণে বাসক ফুলের মাথা লুকাইয়া আছে। নিভৃত বনের মধ্যে ছাতিম ফুলের দল কোথায় গাছের ছায়ায় শুইয়া, ইছামতির কোন বাঁকে সবুজ শ্যাওলার ফাঁকে ফাঁকে নীল পাপড়ি কলমি ফুলের দল ভিড় পাকাইয়া তুলিতেছে। কাটা গাছের ডালপালার মধ্যে ছোট্ট খড়ের বাসায় টুনটুনি পাখির ছেলেমেয়েরা কোথায় ঘুম ভাঙিয়া উঠিল। তার রূপের স্নিগ্ধ আলোয় বন যেন ভরিয়া গিয়াছে। নীরবতায়, জ্যোৎস্নায়, সুগন্ধে, অস্পষ্ট আলো আধারের মায়ায় রাত্রির অপরূপ শ্রী। দিনের আলো ফুটিবার আগেই কিন্তু বনলক্ষ্মী কোথায় মিলাইয়া যান। স্বরূপ চক্রবর্তীর পর
তাহাকে কেহ কোনো দিন দেখে নাই।